প্রথমে আপনাদেরকে সতর্ক করছি, যারা একটু ভীতু প্রকৃতির মানুষ তারা এই ভিডিওটি দেখবেন না। বিশেষ করে এখন যদি রাত হয়ে থাকে তাহলে কোনোভাবে এই ভিডিওটি দেখবেন না, কেননা এই ভিডিওটি দেখার পরে হয়তো আজকে আপনি নাও ঘুমাতে পারেন। গল্পের শুরুতে আমরা বনের মধ্যে একটি ঘর দেখতে পাই, যেখানে ধিমাস ও তার স্ত্রী বসেছিল। তাদের ছোট্ট মেয়ে রামিয়া কিছুদিন আগে বনের মধ্যে হারিয়ে গিয়েছে। এখন তারা এই দুজন জাইলঙ্কুন ব্যবহার করে তাদের মেয়েকে খুঁজে বের করার চেষ্টা করবে, যেটা তারা বনের মধ্যে কোথাও পড়ে পেয়েছিল। জাইলঙ্কুন দেখতে অদ্ভুত ভয়ানক এক পুতুলের মতো দেখতে ছিল, যার ভেতর থেকে ধিমাস মন্ত্র মতো লেখা কিছু একটা বের করে। এরপরে তারা দুজন মন্ত্রটি পড়তে থাকে। মন্ত্র পড়া শেষে জাইলঙ্কুন পুতুলটি অদ্ভুত ভাবে টেবিলের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে যায়, আর ঘরের এক কোনায় কালো অন্ধকার ছেয়ে যায়। সে জায়গা থেকে তাদের মেয়ে রামিয়ার কণ্ঠ আসতে থাকে, আর ধিমাস তার মেয়েকে বাঁচানোর জন্য সেদিকে এগোতে থাকে। হঠাৎ করে তার স্ত্রী কি যেন একটা দেখে ভয়ে কাঁপতে থাকে, কেননা ধিমাসকে কিছু একটা টেনে নিয়ে গেছে। আর যখন সে ফিরে আসে তার মাথা উল্টো দিকে ছিল। ধিমাস ভয়ঙ্কর ভাবে মারা যায়। এরপর আমরা 1 বছর আগের দৃশ্য দেখি। এখানে আমরা নতুন একটি পরিবারকে দেখি, যারা ছুটি কাটানোর জন্য বেরোচ্ছিল। পরিবারের মধ্যে ছিল এড্রিয়ান, তার প্রেগনেন্ট স্ত্রী স্যান্ড্রা, আর তাদের সন্তান কিন্নান ও নিকি। স্যান্ড্রান হলো এড্রিয়ানের দ্বিতীয় স্ত্রী, আর নিকি হলো এড্রিয়ানের প্রথম স্ত্রীর সন্তান। পরিবারে সবকিছু নর্মালি ছিল। তারা ঘুরতে ঘুরতে একটি নদীর কাছে এসে দাঁড়ায় কিছু ছবি তোলার জন্য। এদিকে কিন্নান ছবি তুলতে তুলতে চলে যায় বনের গভীরে, আর তাকে লক্ষ্য করার জন্য নিকিও তার পিছু পিছু যেতে থাকে। তারা গভীর বনের মধ্যে ঢুকে যায়, আর কিছু সময়ের জন্য নিকি যায় টয়লেটে। নিকি যাবার পরে কিন্নান বনের মধ্যে একটি অদ্ভুত কিছু একটা দেখতে পায়। তখন নদীর ভেতর থেকে বেরিয়ে আসে একজন মানুষ, যিনি অনেকটা শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল। সে লোকটি কিন্নানকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে, কেননা এই বনের মধ্যে বাচ্চাদেরকে একা ঘোরা নিষেধ। ওই লোকের কথা শুনে কিন্নান ফিরে আসে, কিন্তু রাস্তার মাঝে মাটিতে পড়ে থাকা অদ্ভুত একটি পুতুল দেখতে পায়। সেই পুতুলটি ছিল আসলে জাইলঙ্কুন। আর যখনই কিন্নান সেটি তোলে, এক অদৃশ্য শক্তি তাকে টেনে বনের ভেতরে নিয়ে চলে যায়। এখন নিকি যখন সেখানে ফিরে আসে, সে কোথাও কিন্নানকে খুঁজে পায় না। তাই সে দ্রুত বাবা মার কাছে গিয়ে এই ঘটনাটির কথা বলে। তারা প্রত্যেকেই অনেক চিন্তায় পড়ে যায়। এরপরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও কিন্নানকে তারা খুঁজে পায় না। তাকে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। অবশেষে পুলিশকে বিষয়টি জানায় তারা। সার্চ টিম আসার পরে নদীর ভেতরেও কিন্নানকে খোঁজা শুরু হয়। মজিদ নামের একজন অফিসার এড্রিয়ানকে বলে সে কিন্নানকে খোঁজার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু তাদের সার্চ টিমের একটি রুটিন আছে, আর সেই রুটিন অনুযায়ী সে বাচ্চাটাকে খোঁজা হবে। মজিদ এড্রিয়ানের সাথে এমন ব্যবহার করছিল যে মনে হচ্ছিল তারা ধরেই নিয়েছে কিন্নান অলরেডি মারা গেছে। মজিদের কথা শুনে এড্রিয়ান অনেক রেগে যায়, কিন্তু কোনো না কোনো ভাবে মজিদ এড্রিয়ানকে বোঝাতে সক্ষম হয়, আর তারপরে এড্রিয়ানের পুরো পরিবারকে তার নিজের বাড়িতে নিয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত তারা কিন্নানকে খুঁজে পাবে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই থাকবে। এখানে আসার পরে তারা একাল নামে একজনের সাথে পরিচিত হয়। সে তাদের প্রত্যেককে থাকার রুম দেখায়। মজিদ সকলকে ঘুমাতে বলে, যেন কালকে সকালে উঠে একসাথে কিন্নানকে খোঁজার জন্য বেরিয়ে যেতে পারে। কিন্তু ঘুমানোর পরে হঠাৎ মাঝরাতে স্যান্ড্রার ঘুম ভেঙে যায়। সে দেখে বিছানার কোনায় দাঁড়িয়ে আছে কিন্নান, যার মাথা ধীরে ধীরে
উল্টো দিকে চলে আসে। আর সে দৌড়ে একটি অন্ধকার জায়গায় চলে যায়। সে অন্ধকার জায়গাটি কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। এগুলো দেখে স্যান্ড্রা অনেক ভয় পেতে থাকে। পরের দিন সকলে কিন্নানকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। একাল, নিকি ও স্যান্ড্রা বনের মধ্যে একটি পুরনো ঘর দেখতে পায়। স্যান্ড্রার কিছুটা বিশ্রামের প্রয়োজন, কেননা সে প্রেগন্যান্ট ছিল। তাই রেস্ট করার জন্যই তারা সেই বাড়ির দিকে যায়। ঘরের ভেতর থেকে বের হয় একজন বৃদ্ধ মহিলা, যিনি সকলকে ঘরের ভেতরে নিয়ে চা পান করায়। স্যান্ড্রা আরাম করতে থাকে, কিন্তু যেহেতু কিন্নানকেও খুঁজতে হবে, তাই স্যান্ড্রাকে রেখে একাল ও নিকি বেরিয়ে পড়ে খোঁজার জন্য। কিছুক্ষণ পরেই বৃষ্টি নামতে শুরু করে। হঠাৎ করে কিন্নানের ফোন নিকির ফোনের লোকেশনটা ট্র্যাক করে ফেলে। দ্রুত নিকি ও একাল সেই লোকেশন খুঁজতে খুঁজতে বনের আরো গভীরে চলে যায়। আর তারা যখন কিন্নানের ফোনের লোকেশনে পৌঁছায়, তারা সেখানে নিজে পড়ে পায় সেই জায়লাঙ্কুন পুতুলটি। নিকি সেই পুতুলটি তুলে রাখে নিজের ব্যাগের মধ্যে। এমন সময় তারা সেখানে একটি গর্ত দেখতে পায়। নিকি ধারণা করতে থাকে কিন্নানের ফোন হয়তো এই গর্তের মধ্যে পড়ে গিয়েছে। সে ধীরে ধীরে গর্তের ভেতরে হাত দিতে থাকে। হাত দিয়ে আমার তুই কিছু একটা তার হাত টেনে ধরে। সেখানে যে জিনিসই থাকুক না কেন, সেটি নিকিকে জোরে সেই গর্তের ভেতরে টানতে থাকে। একাল অনেক কষ্টে তাকে সেখান থেকে বাইরে বের করে নিয়ে আসে। গর্তের ভেতরে তারা দুজনেই অদ্ভুত কিছু একটা দেখতে পায়, যেটা মোটেও স্বাভাবিক ছিল না। এটা দেখে তারা ভয়ে প্রাণপণে সেখান থেকে পালাতে থাকে। পালাতে পালাতে তারা পৌঁছায় এড্রিয়ানের কাছে। কিন্তু নিকি তার বাবাকে সে অস্বাভাবিক বিষয়টির ব্যাপারে কিছুই বলে না। এরপর সকলে পুনরায় মজিদের বাড়িতে ফিরে আসে। সবাইকে রেখে এড্রিয়ান পুনরায় বেরিয়ে পড়ে কিন্নানকে খোঁজার জন্য। কিন্তু আজকে সারাটা দিন খোঁজার পরেও কিন্নানকে কেউ খুঁজে পায় না। রাত্রে মজিদ এড্রিয়ানকে বলে তারা যথাসাধ্য চেষ্টা করছে কিন্নানকে খোঁজার জন্য, কিন্তু কিন্নানই প্রথম বাচ্চা নয় যে বনের ভেতরে গায়েব হয়েছে। আসলে অনেক বছর ধরেই এই বনের মধ্যে এক ধরনের প্যাটার্ন চলছিল। সবার প্রথমে একটি বাচ্চা সন্ধ্যার দিকে গায়েব হয়ে যায়। এরপরে যখন দ্বিতীয় কোনো বাচ্চা গায়েব হয়ে যায়, তখন পুলিশ প্রথম বাচ্চার খোঁজ পায়। আর এরকম প্রক্রিয়ায় অনেক বছর ধরে এখানে চলে আসছে। কিন্তু এড্রিয়ান বিশ্বাস করে কিন্নান এখনো বেঁচে আছে। এরপর একাল ও নিকিকে দেখি, যেখানে একালের কাছে একালের বন্ধু রামা ফোন করে, কেননা একাল সেই অদ্ভুত পুতুলটির ছবি রামাকে দিয়েছিল। রামা বলে সেই পুতুলটি হলো একটি জায়লাঙ্কুন, যেটি আত্মাকে ডেকে নিয়ে আসার জন্য ব্যবহার করা হয়। এখানে নিকি জানতে পারছে নদীর ধারে সেই জায়গাটি অস্বাভাবিক ভৌতিক বলে সবাই জানে। আর কিন্নানের আগে সেই জায়গায় অনেকগুলি বাচ্চা গায়েব হয়ে গিয়েছিল। এদিকে মাঝরাতে স্যান্ড্রার ঘুম পুনরায় ভেঙে যায়। স্যান্ড্রা উঠে লাইট জ্বালানোর চেষ্টা করে, কেননা লাইট একাই নিভে গেছে। কিন্তু লাইট জ্বালানোর সাথে সাথেই লাইট আবার বন্ধ হয়ে যায়। স্যান্ড্রা ভয় পেতে থাকে। ঠিক তখনই সে নিকির ঘর থেকে এক ধরনের শব্দ শুনতে পায়। সে গিয়ে চেক করতে থাকে, কিন্তু নিকি অনেক আরাম করে বিছানায় ঘুমিয়েছিল। তাই নিকির গায়ে কম্বল জড়িয়ে সে পুনরায় ফিরে আসতে থাকে। ঠিক তখনই তার ফোনে ফোন আসে, কিন্তু ফোনটা করেছিল নিকি। ফোনে নিকি বলতে থাকে সে একালের সাথে বাইরে আছে, যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে আসবে। আর এই কথা শুনে স্যান্ড্রার গায়ের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়, কেননা একটু আগেই তো সে দেখেছে নিকি বিছানায় ঘুমিয়েছিল। তাই সে ভয়ে ভয়ে কম্বলটি ওঠাতে থাকে, কিন্তু সে কম্বলের নিচে কিছুই ছিল না, যেটা দেখে স্যান্ড্রা ভয়ে সেখান থেকে পালাতে থাকে। এদিকে ঘরের বাথরুম থেকে স্যান্ড্রা কিন্নানের ডাক শুনতে পায়। সে দেখে কিন্নান বাথরুমের ভেতরে দাঁড়িয়ে আছে। স্যান্ড্রা দ্রুত তার ছেলের দিকে যেতে থাকে। ঠিক তখনই বাথরুমের দরজাটি বন্ধ হয়ে যায়। সে দরজাটি খুলে দেখে সেখানে কিছুই নেই।
কিন্তু সে খালি বাথরুমের ভেতর থেকে সে এখনো কিন্নানের আওয়াজ শুনতে পাচ্ছিল, আর সে আওয়াজটি আসছিল বাথটবের ভেতর থেকে। সে ভয়ে ভয়ে বাথরুমের ভেতরে কিন্নানকে খুঁজতে থাকে। হঠাৎই ঘরের কোণা থেকে অদ্ভুত কিছু একটা তার দিকে উঠে আসতে থাকে, যেটা ছিল অনেক বড়, লম্বা আর অদ্ভুত দেখতে, যেটি কিন্নানকে ধরে রেখেছিল। এই অন্ধকার বাথরুমে এমন বিভৎস ভৌতিক রূপ দেখে স্যান্ড্রার চোখ কপালে উঠে যায়, আর সে পা পিছলে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। যখন সে জ্ঞান ফিরে পায়, সে দেখে তার পরিবারের লোকেরা তার কাছেই বসে আছে। স্যান্ড্রা তার স্বামীকে বলে যে সে বাথরুমের ভেতরে কিন্নানকে দেখেছিল, কিন্তু অ্যাড্রিয়ান স্যান্ড্রার কথা বিশ্বাস করে না। যাই হোক, পরের দিনও কিন্নানকে খোঁজার জন্য প্রত্যেকেই এদিক ওদিকে ছোটাছুটি করছিল। এখানে আমরা জানতে পারি যে সেই বৃদ্ধ মহিলার নাম হলো সাইজা। এদিকে মজিদ ও অ্যাড্রিয়ান একজন সন্দেহভাজন লোকের খোঁজে বেরিয়েছে, আর এদিকে একা ও নিকি পুরাতন যে বাচ্চাগুলো হারিয়ে গিয়েছিল তাদের ফাইলগুলো চেক করতে থাকে। সে ফাইল থেকে তারা জানতে পারে যে বাচ্চাগুলো প্রায় 20 বছর ধরে প্রতিনিয়তই গায়েব হচ্ছে এই বনের ভেতরে, আর তাদের লাশ যখন পাওয়া যায়, প্রত্যেকটি বাচ্চার লাশের গলা ভাঙা অবস্থায় থাকে। নিকি ও একাল এটাও জানতে পারে যে কিন্নানের পূর্বে একটি ছোট বাচ্চা বনের ভেতরে হারিয়ে গিয়েছিল, যার নাম ছিল রানিয়া। এটি হলো সেই রানিয়া যার পিতামাতাকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম। এদিকে মজিদ ও এড্রিয়ান সেই সন্দেহভাজন লোকের সাথে কথা বলছিল। এই হলো সেই ব্যক্তি যে কিন্নানের সাথে নদীর ধারে কথা বলেছিল। এই লোকটি ওখানে যা ঘটেছিল সকল ঘটনায় সত্যি সত্যি তাদেরকে বলে দেয়, কিন্তু সে এইটা জানা না যে কিন্নান কোথায় আছে। তখনই এড্রিয়ান লক্ষ্য করে কিন্নানের জ্যাকেট সেই ঘরেই আছে। এটি দেখেই এড্রিয়ান সেই লোকের উপরে অনেক বেশি রেগে যায়। সেই ঘরের মধ্যে এক ধরনের লড়াই চলতে থাকে, আর সেই প্রতিবন্ধী লোকটি পালানোর চেষ্টা করে। এই ছোটাছুটির মধ্যে মজিদ সেই লোকটির পায়ে গুলি করে, যেন সে পালাতে না পারে। তখনই মজিদের কাছে একটি ফোন আসে, কেননা পুলিশ নদীর মধ্যে পেয়েছিল একটি লাশ। এই লাশের খবর শুনে তারা সকলে ধারণা করে নেয় যে এই লাশটি হয়তো কিন্নানের লাশ। সকল লোক একসাথে হয়ে মর্গে পৌঁছায়, কিন্তু তাদের কপাল ভালো যে সেই লাশটি একটি মেয়ের লাশ ছিল, যে প্রায় 1 বছর আগে সেই বনের মধ্যে গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু নিকি সেই লাশটি চেক করতে চায়, তাই সে মর্গের ভিতরে ওই লাশটি দেখার জন্য যায়। সে লাশের মুখের উপর থেকে কাপড় সরিয়ে রানিয়া নামের মেয়ের সাথে ম্যাচ করে ফেলে, অর্থাৎ যেটি লাশ পাওয়া গেছে এটি রানিয়ার লাশ। রানিয়ার লাশ দেখার পরে নিকি যখন যাচ্ছিল, ঠিক তখনই সে কিন্নানের কণ্ঠ শুনতে পায়। কণ্ঠটি আসছিল তার ব্যাগের ভেতর থেকে। সেই আওয়াজটি মূলত জায়লাঙ্কুন পুতুলের ভেতর থেকে আসছিল, যা কিছুক্ষণের মধ্যে ট্রান্সফার হয়ে রানিয়ার ভেতর থেকে আসছিল। নিকি পুনরায় কাপড়টি সরিয়ে দেখে সেখানে কিন্নানের লাশ আছে, আর তার সাথে আছে সেই বিভৎস শয়তান। শয়তানটির সাথে সাথে নিকির গলা টিপে ধরে। নিকি অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে আসার সময় একালের সাথে ধাক্কা খায়। সে একালকে সবকিছু খুলে বলে, কিন্তু একাল যখন সেই ঘরের ভেতরে এসে দেখে সেখানে কোনো ধরনের শয়তান ছিল না। কিন্তু একাল নিকির প্রত্যেকটি কথায় বিশ্বাস করে। একাল বলে হয়তো এই সব কিছুই সেই জায়লঙ্কুনের জন্যই হচ্ছে, আর তারা সিদ্ধান্ত নেয় এরপর তারা সেই জায়লঙ্কুনের উপরে খোঁজ খবর নেওয়া শুরু করবে। ওদিকে স্যান্ড্রা পৌঁছায় সাইজার কাছে, আর তাকে কিছু খাবার দিয়ে বলে যদি আমার কিন্নান রাস্তা হারিয়ে তোমার কাছে এসে পড়ে তাহলে এই খাবারগুলো তাকে খাইয়ে দিও। কিন্তু স্যান্ড্রা যখন বাড়িতে ফিরছিল, হঠাৎ করে তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়, তাই সাইজা তাকে নিয়ে ঘরের ভেতরে যায়। এরপর আমরা একাল ও নিকিকে দেখি, তারা বিগত হারিয়ে যাওয়া বাচ্চাদের সকল এভিডেন্স বের করে খুঁজতে থাকে।
যার ভেতরে তারা জায়লাঙ্কুনের মাথার একটি টুকরো খুঁজে পায়। আর নিকে বোঝা যায় এই জায়লাঙ্কুনের সাথে অবশ্যই কিন্নানের গায়েব হওয়ার সাথে কোনো না কোনো যোগসূত্র আছে। একাল সেই ভাঙা মাথার টুকরোর ভেতরে একটি টুকরো মন্ত্র খুঁজে পায়। আর নিকি তার হাতে থাকা জায়লাঙ্কুনের ভেতর থেকে একটি কাগজের টুকরো বের করে, যেখানে একটি মন্ত্র লেখা ছিল। এই দুই জায়লাঙ্কুনের মন্ত্র একই ছিল। নিকি এবং একাল দুজি এখন সম্পূর্ণভাবে নিশ্চিত যে সকল বাচ্চাই এই জায়লাঙ্কুনের কারণে হারিয়ে যাচ্ছে। তখনই একজন পুলিশ সেখানে এক চোরকে বেঁধে রেখে চলে যায়। নিকি সেই জায়গাতেই জায়লাঙ্কুনের মন্ত্রটি পড়ে ফেলে। অন্যদিকে সাইজা ও স্যান্ড্রা কথা বলছিল সাইজার মেয়ের ব্যাপারে। সাইজার মেয়ের নাম হলো ইঙ্কি, যার বয়স 17 বছর। কিন্তু সে এখন আর স্কুলে যায় না, কেননা বাচ্চারা তাকে অনেক বিরক্ত করে। কিন্তু যেভাবে সাইজা তার মেয়ের ব্যাপারে কথা বলছিল, যেটা মোটেও স্বাভাবিক ছিল না, তাই সে সাইজার উপরে কিছুটা সন্দেহ করে। হঠাৎ স্যান্ড্রা কিন্নানের আওয়াজ ইঙ্কির ঘরের ভেতর থেকে পায়। আর ওদিকে জায়লাঙ্কুন টেবিলের উপরে দাঁড়িয়ে যায়। নিকি, একাল আর ওই চোর প্রত্যেকেই ব্যাপকভাবে ভয় পেয়ে যায়। আর ঘরের পরিবেশ অস্বাভাবিক হতে থাকে। যে স্থানে চোর বাধা ছিল ঠিক তার পাশে অন্ধকারে ছেয়ে যায়। আর সেই চোরটি অদৃশ্য হয়ে যায়। সেই কালো জায়গার ভেতর থেকে ভেসে আসতে থাকে কিন্নানের শব্দ। আর নিকি সেই শব্দকে অনুসরণ করতে করতে চলে যায় সেই কালো অংশের ভেতরে। এটা আসলে এক ধরনের দরজার মতো ছিল, যার মাধ্যমে নিকি আত্মাদের দুনিয়ায় চলে যায়। অর্থাৎ জায়লাঙ্কুর সেই মন্ত্রটি আমাদের দুনিয়া ও আত্মাদের দুনিয়ার মধ্যে একটি দরজা তৈরি করে। নিকি অন্ধকারে ঘেরা এক ধোঁয়াশা জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। কিন্তু একাল সেই দরজা দিয়ে ঢোকার আগে অন্ধকার জায়গাটি ভ্যানিশ হয়ে যায়। এই আত্মার দুনিয়ায় নিকির কাছে আসে সেই চোর। হঠাৎ করে সেই চোরটি আসার কারণে নিকি অনেকটা ভয় পেয়ে যায়। এখানে সে আবার কিন্নানের ডাক শুনতে পায়। কিন্নান ভয়ে সাহায্য চাচ্ছিল। নিকি তখনই তার ভাইকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। এদিকে কিন্নানের একই ধরনের শব্দ স্যান্ড্রা সাইজার বাড়িতে ইঙ্কির ঘর থেকে পাচ্ছিল। কিন্তু সাইজা বলতে থাকে হয়তো তার মেয়ে জেগে গেছে, তাই সে তার ঘরের ভেতরে চলে যায়। কিন্তু স্যান্ড্রা এখন ভয় পাচ্ছিল। স্যান্ড্রা সাহস করে একটি চাকু হাতে নেয়। এরপর সে ধীরে ধীরে ইঙ্কির ঘরের দিকে এগোতে থাকে। ওদিকে বনের ভেতর মজিদ ও অ্যাড্রিয়ান এখনো খুঁজে বেড়াচ্ছিল। পুলিশ সেই প্রতিবন্ধী লোকের উপরে নির্যাতন করতে থাকে, কেননা তার ঘর থেকে কিন্নানের জামা পাওয়া গিয়েছে। কিন্তু সে বারবার একই কথা বলতে থাকে যে আমি কিছুই করিনি, বাচ্চাদেরকে বনের শয়তান মেরে ফেলেছে, আমি তাদেরকে মারিনি। এখানে লক্ষ্য করার বিষয় হলো এই যে প্রতিবন্ধী লোকটি আছে, সে কিন্তু মোটেও পুরো সত্যি কথা বলছে না। এদিকে আত্মার দুনিয়ায় নিকি ও সেই চোর পৌঁছায় একটি ঘরের কাছে, যেখান থেকে ভেসে আসছিল কিন্নানের শব্দ। এদিকে স্যান্ড্রা যখন ইঙ্কির ঘরে পৌঁছায়, তার হোশ উড়ে যায়, কেননা সেই ঘরের মধ্যে সাইজা অদ্ভুত লম্বা একটি শয়তানের শরীর দেয়ালে ঝুলিয়ে রেখেছিল। তখন সাইজা বলতে থাকে তোমার ছেলে আমার মেয়ের সাথে এখন খেলা করছে। এখানে আমরা জানতে পারি আসল সত্য ঘটনা। মূলত সাইজার মেয়ে ইঙ্গি একটি অসুস্থতার কারণে স্বাভাবিকের চেয়ে অধিক বেশি লম্বা হয়ে গিয়েছিল। ইঙ্গিকে এজন্যই প্রত্যেকেই অনেক বেশি বিরক্ত করত। এজন্য এক সন্ধ্যায় ইঙ্গি নদীর ভেতর ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সাইজা তার মেয়েকে বাঁচাতে পারেনি, আর সে সাহায্য চেয়েছিল এক পুরোহিতের কাছে। এই পুরোহিত আর কেউ নয়, সে হলো সেই প্রতিবন্ধী লোকটি। সে সাইজাকে জায়লাঙ্কুন পুতুল বানিয়ে দিয়েছিল, যার মাধ্যমে সাইজা ইঙ্কিকে পুনরায় ফিরিয়ে নিয়ে এসেছে। সাইজা তার মেয়ের লাশও দাফন করেনি। এখানে সাইজা বলে যে
আত্মাদের দুনিয়ায় তার মেয়ে অনেক একা ছিল। তাই প্রত্যেক রাতে তার মেয়ে আত্মা তার কাছে একটি বন্ধু চাচ্ছিল খেলার জন্য। নিজের মেয়ের ইচ্ছা পূরণ করার জন্য সাইজা বনের মধ্যে সেই চাইলাঙ্কুন ব্যবহার করে বাচ্চাদেরকে সে আত্মার দুনিয়ায় পাঠিয়ে দেয়, যেন তার মেয়ে ইঙ্গি সেই বাচ্চাদের সাথে খেলতে পারে। স্যান্ড্রা বুঝে যায় যে সাইজাই সকল বাচ্চাদেরকে কিডন্যাপ করেছে, তাই সে ফোন করে নিকিকে। নিকির ফোন ধরে একাল, তাই একালকে সকল ঘটনা বলে দেয় আর দ্রুত সকলকে সাইজার বাড়িতে আসতে বলে। এদিকে আত্মাদের দুনিয়ায় নিকি খুঁজতে খুঁজতে চলে আসে বনের ভেতরে থাকা সেই বৃদ্ধ মহিলার বাড়িতে। সে বুঝে যায় এই বাড়ি থেকেই তার ভাইয়ের কণ্ঠ আসছে। এদিকে চোরটি এখন স্বাভাবিকের চেয়েও বেশি ভয় পাচ্ছিল, কিন্তু নিকি তার ভাইয়ের কণ্ঠ ফলো করতে করতে একটি খেলার মাঠের কাছে চলে আসে। আর সেখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল অনেকগুলো বাচ্চার লাশ। আর সেই লাশের মাঝে বাঁধা অবস্থায় ছিল কিন্নান। নিকি দ্রুত কিন্নানের বাঁধন খুলে ফেলে, কিন্তু কিন্নানের চোখ অনেকটা নষ্ট হয়ে গেছে। এরপর তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে পৌঁছায় সেই শয়তানি আত্মা ইঙ্গি। সে এসে চোরের গলা ধরে তার ঘাড় মোটকে মেরে ফেলে। এমন বিভৎস দৃশ্য দেখে নিকি কিন্নানকে নিয়ে দ্রুত সেই ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সে ঘরের ভিতরে গিয়ে পড়ে পায় আরো একটি জায়লাঙ্কুর। সে দ্রুত দরজা বন্ধ করে কিন্নানকে ধরে সেই জায়লাঙ্কুর ভেতরে থাকা মন্ত্রটি পড়তে থাকে, যার ফলে সেই কালো অন্ধকারের দরজা পুনরায় সেখানে আসে। এর ফলে তারা বাস্তব দুনিয়ায় ফিরে আসে আর তারা এসে পৌঁছায় স্যান্ড্রা ও সাইজার বাড়িতে। নিকিকে জীবিত দেখে স্যান্ড্রা অনেক খুশি হয়। এখানে সাইজায় সকল কিছু দেখে চমকে ওঠে। এখানে কিন্নানের চোখও ঠিক হয়ে যায়, কিন্তু সেই দরজা এখনো খোলা ছিল। হঠাৎ করে সে শয়তানটি এসে কিন্নানকে ধরে আবার সে আত্মার দুনিয়ায় যেতে থাকে, কিন্তু তারাও নিকিকে ধরে ফেলে যেন কোনোভাবে শয়তানটি আত্মার দুনিয়ায় না যেতে পারে। আর নিকি সেই জায়লাঙ্কুর তুলে শয়তানকে মাথায় আঘাত করে। সেই ডাইনিটি বিকট শব্দে চিৎকার করতে করতে তার আত্মার দুনিয়ায় চলে যায়। এরপরে সেই দরজাটি বন্ধ হয়ে যায়। কিন্তু মেয়েকে এমন কষ্টে দেখে সাইজা অনেক বেশি রেগে যায়। তাই সে রেগে চাকু নিয়ে তাদের উপরে এলো পাতারি আঘাত করতে থাকে। এই বৃদ্ধ মহিলা একাই সে তিনজনকে মারাত্মক ভাবে আঘাত করতে করতে অবশেষে সে স্যান্ড্রাকে মেরেই ফেলতে যাচ্ছিল। তখনই একাল এসে সাইজার মাথায় সজোরে আঘাত করে, যার ফলে বৃদ্ধ মহিলাটি জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সকলেই সেই শয়তানের ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়ে, কিন্তু গাড়ি স্টার্ট নেওয়ার আগে সেই মহিলাটি আবার চলে আসে। সে গাড়িতে উঠে নিকির উপরে হামলা করে। চলন্ত গাড়িতে প্রত্যেকে সেই মহিলার হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করছিল। মহিলাটি তাদের উপরে পাগলের মতো আক্রমণ করেই যাচ্ছিল। লড়াই করতে করতে হঠাৎ সাইজার মাথা জানালাদের বাইরে বেরিয়ে যায়, যার ফলে একটি পিলারের সাথে আঘাত লেগে ঘাড় মোটকে যায়। সাইজার লাশটি নিকি দ্রুত গাড়ি থেকে নিচে ফেলে দেয়। অবশেষে তারা প্রত্যেকেই বেঁচে যায়। পরের দিন পুলিশও এই সকল ঘটনা জেনে ফেলে এবং অবশেষে 20 বছরের পুরাতন কেস ক্লোজ হয়ে যায়। এরপরে নিকির ফ্যামিলি একালকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু সেই প্রতিবন্ধী লোকটি এখনো জীবিত ছিল, যে জায়লাঙ্কুলের মন্ত্রটি পড়তে থাকে। এর ফলে হয়তো আপনার ঘরেও খুলে যাবে